আসসালামু আলাইকুম। এইচএসসি 25, 26 এবং 27 ব্যাচ তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের জন্য আজ আমরা একটা নতুন প্লেলিস্ট শুরু করছি, যেখানে আমরা বাংলা প্রথম পত্রের সকল গদ্য পদ্য নাটক উপন্যাস সবকিছুর এমসিকিউ আলোচনা করব, স্পেশালি যেগুলো এইচএসসি তে বোর্ড পরীক্ষা এসেছিল। সো এখান থেকে তোমার 99% চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকে, বাকি একটা দুইটা সেটা বাইরে থেকে তোমার আসতে পারে। ঠিক আছে, সো তোমরা সবাই মন দিয়ে ক্লাসগুলো করো। আর আমি এই ক্লাসটা করার আগে তোমাকে সাজেস্ট করব, আমাদের চ্যানেলে কিন্তু রিশা আপুর বানানো বাংলা প্রথম পত্রের কবিতার উপরে অনেক ভালো ক্লাস আছে, সেটাকে দেখে আসো। সেই ক্লাসটা দেখে এসে এই ক্লাসটা করো, দেখবা তোমার একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আসো আমরা বেশি কথা না বলে শুরু করে দেই। ওকে, আমাদের এখানে যে প্রথম প্রশ্নটা আছে সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? ওকে, রবীন্দ্রনাথ ঠাকুরের কি প্রথম কাব্যগ্রন্থের নাম কি? তো তোমাকে এখানে বেশ কিছু অপশন দিয়ে কনফিউজ করা ট্রাই করবে। আমার এখানে অপশনগুলো একটু ভুল আছে। সো এখানে তোমার অনেক ধরনের অপশন থাকতে পারে, যেমন তোমার সোনার তরী থাকতে পারে, তারপর তোমার এটা কিন্তু একটা কাব্যগ্রন্থ, তারপর তোমার শেষের কবিতা কিন্তু একটা উপন্যাস, সেটা থাকতে পারে, গীতাঞ্জলি একটা গানের বই, সেটা থাকতে পারে। হ্যাঁ, এরকম অনেক কিছু দিতে পারে, কিন্তু এটার অ্যান্সার হবে কি? বনফুল। ওকে, এটার অ্যান্সারটা কি হবে? বনফুল। এটা একটু বলে দিলাম, আসলে এটা মুখস্থ জিনিস তো, সো এগুলো তোমার মুখস্থ করতে হবে। আচ্ছা, আর তোমরা কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করো যে ভাইয়া এইচএসসি পরীক্ষার জন্য কবি পরিচিতিটা কতটুকু ইম্পর্টেন্ট? ঠিক আছে, কবি পরিচিতিটা কতটুকু ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট না। স্পেশালি তুমি ধরো সাল তারিখ এগুলো কারটা মনে রাখতে পারো, এটা হচ্ছে তুমি রবি ঠাকুরেরটা মনে রাখবে। কবি পরিচিতির ক্ষেত্রে একদম 100% মুখস্থ করবে রবি ঠাকুরেরটা আর কাজী নজরুলেরটা। ঠিক আছে, এই দুজনেরটা তুমি মুখস্থ করবা। আর বাকিদের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট ডেট আছে, সাল আছে, সেগুলো আমরা আস্তে আস্তে পড়াবো ক্লাসের টাইমে। এন্ড তাদের কিছু ইম্পর্টেন্ট লেখা আছে, সেগুলো আমরা তখনই বলে দিব। ওকে, তাহলে আসলে আমরা পরেরটাই মুভ করি। এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? একদম মুখস্থ একটা জিনিস, 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। এটা কিন্তু আমরা সেই ক্লাস 6 থেকে পড়ে আসছি। হ্যাঁ, আর এটা কিন্তু বাংলা সাহিত্যের ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট একটা ইভেন্ট। সো এটা কিন্তু তোমার মনে রাখতে হবে। ওকে, তারপর আমরা সামনের দিকে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? আচ্ছা, আমরা ধান বলতে কি বুঝি? ধান বলতে আমরা কবির যে সৃষ্টিকর্ম আছে, কবির যে সৃষ্টিকর্ম আছে সেটাকে আমরা বুঝতে পারি। ঠিক আছে, ধান বলতে আমরা কি বুঝি? কবির সৃষ্টিকর্মটাকে বুঝি। এখানে কাটা, কাটা মানে কি? ধান কাটা হলো সারা মানে সৃষ্টিকর্ম শেষ হয়েছে, সম্পাদন করা তার শেষ হওয়া। ওকে, এরকম একটা মিনিং দিচ্ছে এখানে। সো এখানে আমরা কি দেখতে পাই? তাহলে অপশনস গুলো দেখো। ফসলের কাজ সম্পন্ন হওয়া, না, এটা অ্যান্সার হবে না। কর্মের পরিণতি, হ্যাঁ, এই যে কর্মের পরিণতিটা, ওকে, এটা কিন্তু হয়। কর্মময় জীবন, এটাও মিন করে না। ফসল তোলা তারা, এটাও মিন করে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আসো আমরা সামনের দিকে যদি যাই, এখানে সোনার তরী কবিতায় বর্ণনা মতে বর্ষা কখন এলো? ওকে, সো আমরা যদি কবিতাটা একটু ভালো মতো পড়ি, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। ঠিক আছে, সো এখানে আমরা দেখতে পাবো কি, তোমার ধান কাটতে কাটতে কিন্তু বর্ষাটা এসে পড়েছে। ওকে, সো তুমি কবিতাটা যদি বারবার একটু পড়ো না, দেখবা তোমার নিজের মুখস্থের মতো হয়ে গেছে। এরকম কিন্তু হয়। ঠিক আছে, যেমন ধরো যে কোন ক্লাসে একটা কবিতা পড়েছিলাম যে তোমার শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, বাকি সবই গেছে ঋণে, বাবু বললেন বুঝেছো উপেন, এ জমি লইব কিনে, আমি বলিলাম আমি তুমি ভূস্বামী ভূমির ভুলে গেছি এরপর। ঠিক আছে, ঠিক, এরপর দেখো আমরা সামনে দিকে একটু যাই। এখানে দেখো পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। এখানে মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে? দেখো এখানে আমরা তরু ছায়া মসি মাখা, এই যে সিচুয়েশনটা ছিল, তার মানে কি এটা অস্পষ্ট মহাকাশ ইঙ্গিত দিচ্ছিল। এখানে অপশনগুলো দেখো, কালো রঙে মাখানো, এটা কিন্তু এক্সাক্ট মিনিং, সেটা কিন্তু আমরা চাইনি। বা মসজিদার অস্পষ্ট, মসজিদার মাখা, এটা হয় না। অস্পষ্ট মহাকাল মানে কি? মহাকালটা না একটু অস্পষ্ট একটা জিনিস। ঠিক আছে, সো এটার কালগ্রাসের শিকার সবারই হতে হবে। সো এটা এখানে মিনিং দেওয়া হয়েছে। তারপর দেখো এখানে সোনার তরী কবিতায় বিদেশ শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে যে বিদেশ শব্দটা, হ্যাঁ, এখানে আমরা কি অপশন যদি একটু দেখি, যে পরলোক, অচেনা জগৎ, চিরায়ত শিল্পলোক, মহাকাল। এখানে দেখো বিদেশটা কি? চিরায়ত শিল্পলোক। ওহো, তুমি কোথা যাও, কোন বিদেশে? মানে সোনার তরী যখন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সকল জিনিসকে নিয়ে চিরায়ত শিল্পলোকের মধ্যে নিয়ে যাচ্ছে, তার মানে কি সেটাকে বিদেশ মিনিং দেওয়া হয়েছে। কেন? কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তো মারা যাবেন এক সময়, কিন্তু তার যে লেখা, আমরা কিন্তু তার কবিতায় সোনার তরী, সেটা তোমরা পড়ছো, পরীক্ষায় প্রশ্ন আসছে, আমি ক্লাস নিচ্ছি, সেটা কিন্তু বেঁচে আছে। ওকে, তারপর দেখো আমরা একটু সামনের দিকে যাই। এরপর দেখো যে
সোনার তরী কবিতায় কোন সময়ের কথা আছে? এখানে আমরা যদি দেখি যে রাত রাত নিয়ে আসলে সোনার তরী কবিতায় তেমন কোনো কিছু নেই, তারপর দুপুরও নেই, বিকেলও নেই। তুমি যদি কবিতাটা একটু মনে করে ট্রাই করো, তুমি দেখবা যে প্রভাত বেলা এই ওয়ার্ডটা কিন্তু তুমি পাবা কবিতার মধ্যে। সো কবিতা বা এই যে এরকম এমসিকিউ পড়ার জন্য তোমার কিন্তু কবিতার যে থাকবে সেটা কিন্তু বারবার পড়তে হবে। বারবার যদি তুমি দেখতে থাকো না, তাহলে দেখবা তুমি এরকম কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে পারবে খুব ইজিলি। তারপর দেখো যে সোনার তরী কবিতায় ঠাঁই নাই ঠাঁই নাই কথাটির মাঝির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে। আচ্ছা, যখন কবি কথাটা বলে ঠাঁই নাই ছোট সে তরী আমারই সোনার ধানে গিয়াছে ভরে, মানে কি কবি কিন্তু বুঝতে পারছেন যে তার যে সোনার তরীটা সেটা কিন্তু মানে তার যে তরীটা সেটা কিন্তু ভরে গিয়েছে, মানে কি সেখানে আর কিছু সংকুলন হবে না। তার মানে কি কবি আগে থেকে নিরাসক্ত। ব্যাপারটা কেমন, তোমরা ধরো একজন খুব ভালো মতো পড়াশোনা করছো, পড়াশোনা করার পর তোমার হচ্ছে এইচএসসি প্লাস পেলা, অ্যাডমিশনে খুব ভালো ইচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব, কিন্তু কি হলো শেষ পর্যন্ত তুমি চান্স পেলা না। তখন কি এটা কিন্তু অনাগ্রহ না, তখন তুমি কষ্ট পেতে, ঠিক আছে। কিন্তু ধরো ব্যাপারটা এমন হইলো যে তুমি পড়াশোনাই করো না, এইচএসসি তে কোনো মতে পাশ করলা, অ্যাডমিশনের চান্সও পাইলা না, তোমার কিন্তু মন খারাপ থাকবে না। সেটা কি তোমার নিরাসক্ততা বা তোমার কি অনাগ্রহ, ঠিক আছে, সেটা কিন্তু ম্যাটার করবে না। সো এখানে দেখো আমাদের অ্যান্সারটা, অ্যান্সার তাহলে তুমি তো আলোচনা থেকে বুঝতে পারলা এটা কি হবে, অনাগ্রহ হবে, নিবেদনও হবে না, স্মৃতিচারণও হবে না, হতাশাও হবে না। ওকে, তারপর আসো আমরা সামনের দিকে যাব। সেটা হচ্ছে সোনার তরী কবিতায় কৃষককে তরিতে নিতে না চাওয়ার কারণ কি? এখানে দেখো ঠাঁই নাই ছোট সে তরী আমারই সোনার ধানে গিয়াছে ভরি, এইখানে তুমি দেখতে পারবা অপরিচিত বলে এটা কিন্তু হবে না অ্যান্সারটা। তারপর দেখো মাঝি উদ্বিগ্ন থাকায়ও হবে না, দুর্যোগের কারণেও হবে না, তরীটি কি ছোট, ঠিক আছে, ঠাঁই নাই ছোট সে তরী। এরপর দেখেন আমরা সামনে যাব, এখানে কি আছে আমাদের সোনার তরী কবিতায় মাঝির আচরণে কি প্রকাশ পেয়েছে। দেখো এখানে যে মাঝি ছিল, হ্যাঁ, মাঝি কেমন সে, মাঝি কিন্তু কাউকে কেয়ার করে না, মাঝি কিন্তু সে তার কাজ করবে, সে চলে যাবে। এখানে দেখো এই যে আমাদের মাঝির যে ব্যাপারটা, এখানে সোনার তরী কবিতায় মাঝি মানে কি, এখানে মাঝি তোমার ছলনার অভিনয় সে করছে না, চপলতাও করছেন না, চরম বাস্তবতাও সে দেখাচ্ছে না, সে নির্বিকার নিরাসক্ত, মানে কবি যা ইচ্ছা বলতেছে। মাঝি কি কোনো কিছু বলেছে সম্পূর্ণ কবিতায়? এটা কিন্তু একদম একপাক্ষিক কথাবার্তা হচ্ছে এখানে। তোমার ধরো আমাদের যে আরেকটা কবিতা আছে আমাদের বই, যেটা কি সংলাপ নির্ভর কবিতা, ঠিক আছে, সুফিয়া কামালের। সেখানে কি, সেখানে কবি ভক্ত বলতেছে কবিকে, হ্যাঁ কবি তুমি এখনো কবিতা লিখতেছো না কেন, এখানে তো বসন্ত এসে গেছে, হ্যাঁ। তো এরপর কবি বলতেছে না আমি লিখবো না, আমার মন টন খারাপ। সেখানে কি দুই পাক্ষিক, কিন্তু এখানে কিন্তু একপাক্ষিক একটা কথাবার্তা হচ্ছে কবি আর হচ্ছে মাঝির এখানে। তারপর দেখো সোনার তরী, সোনার তরী কবিতায় বাংলা কোন মাসের উল্লেখ রয়েছে? দেখো শ্রাবণ গগন, শ্রাবণ গগন ঘিরে, তোমার কি মনে পড়ে এই লাইনটা? সো এখানে শ্রাবণটা এসে যাবে অ্যান্সারে। এই জিনিসগুলো কিন্তু বোঝার কিছু নাই এখানে, তুমি জাস্ট মুখস্থ, তোমার কবিতাটা যদি যত বারবার পড়বা তোমার কিন্তু মাথায় ক্যাচ করবে। কবিতা মুখস্থ করতে হয় না, বুঝে বুঝে তুমি যদি বারবার পড়ো তাহলে কিন্তু হয়ে যায়। আমাদের চ্যানেলে ক্লাস পাবা, ক্লাসগুলো করে নিতে পারো সার্চ করে, ওকে। তারপর দেখো সোনার তরী কবিতায় কবির আক্ষেপ নিচে কোন পংক্তিতে প্রকাশ পেয়েছে? দেখো আমার সোনার ধানে গিয়েছে ভরি, এখন আমারে লহ করুণা করে, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এখানে দেখো গগনে গরজে মেঘ ঘন বর্ষা এটা কিন্তু হচ্ছে না কোনোভাবেই, হ্যাঁ। তারপর দেখো এখানে তোমার কনফিউশন কোনটাই কোনটাই হতে পারে। এখানে দেখো আমার সোনার ধানে গিয়েছে ভরি, এটা কিন্তু কনফিউশন হওয়ার মতো। তারপর দেখো এখন আমাকে লহ করুণা করে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এইখানে কিন্তু কবির আক্ষেপটা তুমি যে বেশি মিনিং কোনটা দিচ্ছে দেখো, এখানে কিন্তু তোমার কি হবে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী এটা, নাকি হচ্ছে আমার সোনার ধানে গিয়েছে বই। দেখো এখানে সোনার ধানে মানে কি, সেখানে কবিকে নিবে না, সেখানে কি শুধু মহসৃষ্টির কি স্থান পায় এটা, তার মানে কি এইটা অ্যান্সার হবে। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী মানে কি, এখানে তো কবির আক্ষেপ করার কিছু নাই। কারণ কি, কারণ কবির লেখায় তো নিয়ে যাচ্ছে, কবি কি একটা ইতিহাসের অংশ হতে যাচ্ছে, বা হাজার বছর পরে মানুষ কবির কবিতাটা কিন্তু একটা মনে রাখছে, তাই না? এখন আমার লহ করুণা করে এটা কি, এটা হয় অনুনয় বা বিনয়, ওকে, বাট অ্যাকচুয়াল অ্যান্সারটি এটাই হবে, ওকে। তারপর আসলে আমরা একটু সামনের দিকে মুভ করি। এরপরে দেখো ক্ষুরধারা বলতে কি বোঝানো হয়েছে? খুর, খুর কি তোমাদের চেনা পরিচিত এখন আসলে আমাদের এই জেনারেশনের কাছে খুর জিনিসটা আসলে পরিচিত না। খুর দিয়ে নর্মালি কি করা হয়, খুর দিয়ে ধরো কি আগে তোমার দাড়ি বা গোফে এগুলো কাটার কাজে ইউজ করা হতো, তাই না? তো এই খুর ধারা মানে কি, দেখো খুরের মতো চকচকে না, খুর ধারা কাটা না, খুরের ধার না,
খুরের মতো ধারালো, ঠিক আছে। খুর কিন্তু অনেক ধারালো একটা জিনিস, সেটা দিয়ে কি তুমি ধরো তোমার আগে মানুষ যখন শেভ করতো তারা কি খুরটা ইউজ করতো, সেটা কিন্তু একটু নির্বিষ হয়ে গেলে কিন্তু কি মানুষের কেটে যেত, ঠিক আছে। সো এটা কিন্তু খুবই ধারালো। ওকে, তারপর দেখো আমরা সামনে যাই। এরপর তুমি এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, এই চরণটিতে আমি বলতে প্রতীকী অর্থে কাকে বোঝানো হয়েছে? আমি। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, এটাই বললাম না, এই কবিতাতে কিন্তু মানে একদম ফার্স্ট পার্সন হিসেবে কিন্তু তুমি দেখবে প্রথম পুরুষ হিসেবে কবি একমাত্র কথা বলে যাচ্ছে। কবি কথা বলছে কার সাথে? মাঝির সাথে, কিন্তু মাঝি কি কোনো পাত্তাই দিচ্ছে না, একদম একরকম একা একা কথা বলতেছে। সেখানে কি কবিকে। ওকে, তারপর আমরা সামনে যাব। সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? দেখো, সোনার ধান তোমাদেরকে আমি শুরুতেই বলে আসলাম, সোনার ধান কোনটা? কবি যে মহৎ সৃষ্টিকর্ম সেটা। তাহলে এখানে কি সৃষ্টি সম্ভার, মূল্যবান সম্পদ, এটা হবে না। মহাকালও হবে না, রাশি রাশি ধানও হবে না, এটা কি সৃষ্টি সম্ভার। ওকে, তারপর আসো সামনে যাব আমরা। এখানে সোনার তরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক? সোনার ধান কিসের প্রতীক? সৃষ্টিকর্মের প্রতীক। একটু আগে সেম কোশ্চেনটা অন্য একটা বোর্ডে একটু চেঞ্জ করে এসেছে। ওকে, তারপর আসো আমরা সামনে যাই। এখানে হচ্ছে সোনার তরী কবিতায় বাঁকা জল, বাঁকা জলটা কিসের প্রতীক? এটা এসেছে আমাদের শব্দার্থ থেকে। তোমাদেরকে আমি বলি, তুমি যখন একটা কবিতা পড়বা, তুমি প্রথমে আমাদের চ্যানেল থেকে একটা ক্লাস করে ফেলবা, সার্চ করে সোনার তরী কবিতা অন্বেষণেরু, এটা লিখলে পেয়ে যাবা। ক্লাসটা করার পরে তুমি আমাদের হচ্ছে যে এই এমসিকিউ ক্লাসটা করার আগে তোমার যে কাজ হবে, তুমি বইটা ভালো মতো পড়বা, শব্দার্থ পড়বা, সেখানে যে পাঠ পরিচিতি আছে সেটা পড়বা, তারপরে এই ক্লাসটা করবা, দেখবা তোমার অনেক কিছু তুমি আগে থেকেই পারো। দু একটা যা কনফিউশন হওয়ার মতো আছে সেগুলো আমরা সলভ করে দিব। সো বাঁকা জল কিসের প্রতীক? মহাকালের প্রতীক। নদীর স্রোত না, খরস্রোতা নদীও না, ধারালো জলস্রোত না। ওকে, তারপর আসো সামনের দিকে। এখানে সোনার তরী কবিতায় বাঁকা জল মূলত কিসের প্রতীক? সেম প্রশ্ন, মানে আরেকটা বোর্ড এসেছে একটু ডিফারেন্ট করে। বাঁকা জলটা কিসের প্রতীক? এখানে দেখো কাল স্রোতের প্রতীক বা অনন্ত মহাকালের প্রতীক। এখানে দেখো এটা হচ্ছে অনন্ত মহাকালের প্রতীক, ঠিক আছে। কাল স্রোত হচ্ছে এখানে অপশনটা হয় কোনটা? অনন্ত মহাকালের বা মহাকালের প্রতীক। ওকে, তারপর সোনার তরী কবিতায় ফসলের জমি চারদিক বেষ্টিত জলরাশি কিসের প্রতীক? দেখো এখানে কি বলছে, কৃষক, একটা সিচুয়েশন তোমাকে আমি একটু দেখাই। ধরো এটা হচ্ছে একটা জমি, হ্যাঁ, কৃষক এখানে দাঁড়ায় আছে, মানে হচ্ছে কবি এখানে দাঁড়ায় আছে, এখানে কি তোমার চারপাশে নদী, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। এর মাঝে কি আসলো? এর মাঝে কি সোনার তরী নিয়ে মাঝি চলে আসছে, ঠিক আছে। এখানে মাঝে এসে বলতেছে তোমার যত সৃষ্টিকর্ম আছে সব দিয়ে দাও। সো এখানে তুমি দেখো এই যে টাইমটা, এই চারপাশে যে নদীটা, এটা কিসের প্রতীক হতে পারে? দেখো এটা হচ্ছে কি কাল স্রোতের প্রতীক, ঠিক আছে। এই যে চারপাশে সময়, সময় কি আমাদের চারপাশে আছে না, সময়টা কি আস্তে আস্তে বয়ে যাচ্ছে না, এটাকে ইন্ডিকেট করা হচ্ছে। নির্বিকারত্ব হয় না, নিঃসঙ্গতা হয় না, অসহায়ত্ব হয় না। অসহায়ত্ব আর নিঃসঙ্গতা এই দুটা কি কার সাথে মিলে? এই দুটা মিলে হচ্ছে আমাদের কবির সাথে। কিন্তু এই যে আমাদের চারপাশে বাঁকা জল খেলা করছে, এরা কি? এরা হচ্ছে আমাদের কালস্রোত। ওকে, তারপর আসো একটু সামনের দিকে। সোনার তরী কবিতায় মহাকালের প্রতীক কোনটি? এখানে মহাকালের প্রতীক কিন্তু এই যে মাঝি। হ্যাঁ, মাঝি কিন্তু কি একটা মহাকাল, সে সে হচ্ছে কি মহাকাল আসছে, মহাকালে সে কবির কাছে কি সবকিছু নিয়ে যেতে চাচ্ছে। তারপর কি কবি তাকে দিয়ে দিল, প্রথমে কি খুশি হয়েছে, খুশি মনে দিয়েছে। তারপর কি হলো, কবির মনে হলো আমার সৃষ্টিকর্ম তো নিয়ে যাবে, আমাকে তো মনে রাখবে না, আমাকে তো সময়ের অনন্ত স্রোতে মিশিয়ে যেতে হবে, তার কালগ্রাসের শিকার হতে হবে, তাই না? সো এখানে মাঝি অ্যান্সার হবে। তারপর আমরা সামনে যাই। এরপর দেখো সোনার তরী কবিতায় ঘন বর্ষা বলতে কি বোঝানো হয়েছে? ঘন বর্ষা, ঠিক আছে। এখানে দেখো প্রবল বৃষ্টি হচ্ছে, এরকম একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে না? কিন্তু এটা তো আসলে অ্যাকচুয়াল অর্থ, বাট ভাবার্থ কি, মেইন জিনিসটা কি? আমরা আসলে কবিতার প্রথম পার্টটা একটু পড়ি। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। মানে তুমি নর্মাল সিচুয়েশনে চিন্তা করলে কি হবে, তুমি হচ্ছে নদীর তীরে বসে আছো, প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমার খুব খারাপ লাগছে, তুমি ছাতা আনো নাই, তুমি যেতে পারছো না, এমন একটা জিনিস। কিন্তু এখানে যে মিনিংটা ভাবার্থ কবি দিয়েছে সেটা কি, আমি আমার জীবনের শেষ প্রান্তে এসে বসে আছি, আমার প্রবল বিপদ, প্রচন্ড বিপদ, আমি কি করব বুঝতে পারছি না, ঠিক আছে। সো এখানে ঘন বর্ষা কি গভীর সংকট। ওকে, তারপর আসো আমরা সামনের দিকে যাই। এইখানে ব্যক্তি জীবনে কদরহীন এই উপলব্ধির ইঙ্গিত সোনার তরী কবিতায় কোন চরণে পাওয়া গিয়েছে? দেখো এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, এখানে কি কবির তুমি নিঃসঙ্গতাটাকে তুলে ধরতে পারো। তারপর দেখো শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, এখানে কি তুমি হচ্ছে নিরাসক্ত হবে, হ্যাঁ নিয়ে যাও। সকলে দিলাম তুলে ছড়ে বিছড়ে, একদম ভালো মতো তুলে দিয়েছে, মানে এখানে আগ্রহ প্রকাশ পেয়েছে। শূন্য নদীর তীরে রহিনুপরি, এখানে মানে কি কবি কি এখানে পড়ে আছে,
সত্যি কথা বলতে কি দেখবা আসলে আমাদেরকে আমরা অনেক কিছু ভাবি, অনেক আমরা আবেগ দিয়ে চিন্তা করি, হ্যাঁ আমাকে সে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, আমার তার প্রতি ফিলিংস। কিন্তু সত্যি বলতে কি আমাদের যে ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডে কেউ কাউকে ভালোবাসে না। সত্যি বলতে একটা ইন্টারেস্ট কাজ করে সবার মধ্যেই, হ্যাঁ সেই ইন্টারেস্ট থেকে কিন্তু সবকিছু হয়। এইরকমই কিন্তু সময়ও কিন্তু কবির সাথে একটা ইন্টারেস্ট নিয়ে কাজ করেছে। কি সেটা? সময় কি চায়? সময় চায় কবির যে সৃষ্টিকর্মটা, মহান সৃষ্টি, সেগুলোকে নিয়ে যাইতে। কিন্তু সময় কি কবিকে চায়? একদমই চায় না। সো ব্যক্তি জীবন কি কদরহীন না কবির? এখানে কেন কদরহীন? কারণ সে শূন্য নদীর তীরে পড়ে আছে, চলে গেল তাকে রেখে তার সৃষ্টিকর্ম নিয়ে। তার মানে কি তার এখানে সে কদরহীন বোঝানো হয়েছে তাকে। ওকে, তারপর দেখো সোনার তরী কিসের প্রতীক? সোনার তরী কিসের প্রতীক? সোনার তরীটা এখানে কি? সোনার তরী মানে কি? সোনার তরীর তোমার সবকিছু নিয়ে গিয়েছে। কবির সৃষ্টিকর্ম কোনগুলো, আর সোনার তরী কি, এগুলো আমাদের একটু বুঝতে হবে। আসলে আমরা একটু দেখাই। দেখো যৌবন দেওয়া হয়েছে এখানে, যৌবন কিন্তু না। সোনার তরী কি? জীবনও না। সোনার তরী হচ্ছে তোমার কৃষকেরও না, এখানে কি কর্মের প্রতীক। ঠিক আছে, সোনার তরী কিসের প্রতীক? কবির যে কর্মটা বা কবি যে কাজটা করেছে, হ্যাঁ সোনার তরী সেই কাজগুলোকে কি একদম ধরে নিয়ে গেল না, সবকিছু একদম থরে বিথরে সাজিয়ে গুছিয়ে, সেটা হবে। তারপর আমরা সামনের দিকে যাই। মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে, কারণ কি? কারণ কর্ম অক্ষয়, কর্ম দামি, কর্মপ্রিয়, কর্ম নশ্বর। এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর আগে কবিতাটা লিখেছেন, তাই না? সেখানে কি এখানে তুমি দেখবা কর্ম কি দামি? তোমার ডাউট হতে পারে কর্ম দামি এটার মাধ্যমে, কর্মপ্রিয় এটা কিন্তু হয় না একদমই। কর্ম অক্ষয় মানে কর্ম আসলে ক্ষয় হয় না, তুমি যে কাজটা করবে সেটা কিন্তু একটা থেকে যাবে ভ্যালুটা। কর্ম নশ্বর, নশ্বর মানে কর্ম মরে যাচ্ছে এটা না। তার মানে কি আমাদের কর্মটা দামি, ঠিক আছে, কর্মটা খুবই দামি। আমরা যদি আমাদের লাইফে কোনো কাজ করি, ভালো কাজ করি, সেটা কিন্তু থেকে যায়। ঠিক আছে, আমাদের দেখো মুক্তিযুদ্ধ করেছিল আমাদের দেশের যারা দামাল সন্তান ছিল, বা 2000 গত বছর আমাদের কিন্তু একটা আন্দোলন হলো, তারা যে কাজটা করেছে সেই কাজে কিন্তু একটা ভ্যালু থেকে যাবে, ইতিহাস বইয়ে কিন্তু থেকে যাবে। বাট যারা করেছিল তারা কিন্তু থাকছে না, তারা কিন্তু ঠিকই মৃত্যুবরণ করবে। ওকে, তারপর আমরা সামনের দিকে যাই। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? সোনার তরী কবিতাটি রচিত হয়েছে মাত্রাবৃত্ত ছন্দে। আমরা ছন্দ নিয়ে একটা ইনশাআল্লাহ আলাদা ক্লাস দিব। তবে তোমার বোর্ড বইয়ে যে কয়টা কবিতা আছে এর মধ্যে মাত্রাবৃত্ত ছন্দে রচিত আরেকটা কবিতা আছে, একসাথে একটু পড়ে নিবা। বিদ্রোহী কবিতাও কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ঠিক আছে, এটাও কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ওকে, এরপর আমরা সামনে যাই। সোনার তরী কবিতার মূল ভাব ফুটে উঠেছে কোন চরণে? দেখো, আমার যাবার সময় হলো, দাও বিদায়, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, যেতে নাহি দিব হয় তবু যেতে যেতে হয়, আমায় ডেকো না, ফেরানো যাবে না। এখানে দেখো আমায় ডেকো না, ফেরানো যাবে না, এটা কিন্তু হয় না, একদম বাদ। কেন? সে নিরাসক্ত, কবি কিন্তু নিরাসক্ত না এখানে। যেতে নাহি দিব হয় তবু যেতে যেতে হয়, এটা হয় না। কেন? কারণ কবি কিন্তু তার যে তার যে সৃষ্টিকর্ম সেগুলোকে কি যেতে দিতে চাচ্ছে, সে চাচ্ছে তার সৃষ্টিকর্ম মহান হোক। আমার যাবার সময় হলো, দাও বিদায়, এটাও কিন্তু হচ্ছে না। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, এটাই কিন্তু আসল জিনিস, যে কবি কিন্তু তার সৃষ্টিকর্মকে রেখে সে কিন্তু চলে যাচ্ছে পরপারে, এরকম। সোনার তরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কি ফুটিয়ে তুলেছেন? ওকে, এখানে দেখো কৃষকের দুর্দশা না, প্রকৃতির বৈরী রূপ সেটাও না, প্রকৃতির বৈরী রূপ আবার হয়েছে ভুলের, এটাও না। তারপর দেখো জীবন দর্শন, জীবন দর্শনটাই কিন্তু কবি মেইনলি তুলে ধরেছেন। ঠিক আছে, তার আসলে লাইফে শেষ পর্যায়ে তোমরা হয়তো অনেকে জানো যে রবি ঠাকুর একদম লাস্ট স্টেজে গিয়ে ওনার লাইফের উনি কিন্তু কবিতাটা লিখেছেন। উনি কিন্তু এটা পাবলিশ করার আগেই কিন্তু উনি মৃত্যুবরণ করেছেন। সো এটা কিন্তু উনি ওনার লাইফের একদম লাস্ট পর্যায়ে গিয়ে কিন্তু বুঝতে পেরেছেন যে হ্যাঁ আমি মারা যাচ্ছি, বা আমি আর বেশি দিন থাকছি না। ওকে, সোনার তরী কবিতায় যারে খুশি তারে দাও উক্তিতে প্রকাশ কি পেয়েছে? দেখো, যারে খুশি তারে দাও, এখানে প্রকাশ পেয়েছে দেখো মহাকাল অনন্ত অসীম, সৃষ্টির মাঝে বাঁচা আকুতি, সৃষ্টির প্রতি গভীর ভালোবাসা। এখানে দেখো, এখানে আমাদের মহাকাল অনন্ত অসীম, এটা কিন্তু এটা হচ্ছে না, এটা বাদে আমাদের বাকি দুটো অপশন কিন্তু হয়ে যাচ্ছে। সৃষ্টির মাঝে কি বাঁচার যে আকুতিটা, আর সৃষ্টির প্রতি গভীর ভালোবাসা। সো আমাদের অ্যান্সার হবে কত? 2 আর 3। ওকে, অনুধাবনমূলক প্রশ্ন যখন আসবে তোমার কিন্তু অনেক ভেবে চিন্তে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, সবচেয়ে মজার ব্যাপার কি, যখন ধরো যে তোমাদের পরীক্ষাটা হয়, আমরা যখন সলভ করি কোয়েশ্চেন গুলা, আমাদের টিচারদের মধ্যেই কিন্তু অনেক ডাউট পড়ে যায়। ঠিক আছে, বা দেখবা তুমি এক কোচিং এটা অ্যান্সার দিচ্ছে, আরেক কোচিং এটা অ্যান্সার দিচ্ছে, অনেকে কিন্তু জানেও না আসলে অ্যাকচুয়াল অ্যান্সার কোনটা হবে। সো অনুধাবনমূলকে তুমি তোমার নিজের রিজনিংটা খাটাবা, যতটুকু হাইয়েস্ট লজিক্যাল দেওয়া যায় তুমি কিন্তু সেটা ইউজ করবা। এখানে দেখো, যা রুপিবে তাই পাবে, সংসার যে কর্মভূমি,
উদ্দীপকের অন্তর্নিহিত তাৎপর্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ পংক্তি কোনটি? দেখো, যা রূপিবে তাই পাবে। তুমি যাই করবা, তুমি যে কাজটাই করবা সেটাই তুমি কি ফল পাবা। টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। সংসার যে কর্মভূমি, মানে তোমার এই যে সংসারটা বা এই যে জগৎটা, এটা কি কাজের জায়গা। তাহলে আমরা দেখি এখানে একখানি ছোট ক্ষেত আমি একেলা, এটা কিন্তু হয় না। এখন আমারই লহ করুণা করে, সেটাও কিন্তু হয় না। আমারই সোনার ধানে গিয়েছে ভরি, যত চাও তত লও তরণী পর, এটাও কিন্তু হয় না। তার মানে কি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, এটা কিন্তু হয়। তাই যা রূপিবে তাই পাবে, সংসার যে কর্মভূমি মানে কি, কবি তার নিজে যে কর্মগুলো করেছেন সেটা হবে এখানে অ্যান্সারটা। ওকে, তারপর আসো একটু সামনের দিকে। এখানে আবার এসেছে সেম জিনিসটাই, যে পৃথিবীতে ভালো কাজের জন্য ভালো ফল পাওয়া যায়, মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে মানুষকে নয়, মানুষ নশ্বর তার কর্ম অবিনশ্বর। দেখো এখানে আসলে আমাদের কোনটা কোনটা হয়। দেখো, যা রূপিবে তাই পাবে, তুমি যে কাজটা করবা সেটাই পাবা, তুমি তার ফলাফলটা পাবা। সংসার যে কর্মভূমি, এখানে প্রথম লাইনটা তুমি মিলাও, পৃথিবীতে ভালো কাজের জন্য ভালো ফল পাওয়া যায়, এটা একটা জিনিস। মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে মানুষকে নয়, এটা কিন্তু আমরা পাবো, এটা কিন্তু আমরা নিব। মানুষ নশ্বর তার কর্ম অবিনশ্বর, এটা কিন্তু হয়। কিন্তু প্রথম যে জিনিসটা, এটা কিন্তু মিনিং দেওয়া হয় না এখানে। দেখো, ভালো কাজের জন্য তুমি ভালো ফল পাবা, সেটা কিন্তু বলা হয় নাই। তুমি কিন্তু ভালো কাজের জন্য খারাপ ফলও পাইতে পারো। অনেকে আছে না যে ভালো কাজ করেছে, ভালো কাজ করে কি তাকে মৃত্যুবরণ করতে হয়েছে বা কোন ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। সো ভালো কাজ করলে যে ভালো ফল পাবা সেটা কিন্তু না, কিন্তু তুমি ফল পাবা, ঠিক আছে সেটা। সো আমাদের এখানে অ্যান্সার করতে হবে 2 আর 3। ওকে, তারপর আসলে আমরা সামনে যাই। যে বিষাদ সিন্ধু তুমি করিলে রচনা, পরিণীকে তার রেখা জীবনের স্রোতে, তোমার কীর্তি যে তাহা অক্ষয় অব্যয়। আচ্ছা, এখানে দেখো যে উদ্দীপকের শেষ চরণের সঙ্গে নিচের কোন চরণটি সমার্থক বোধ হবে। শেষ চরণটা কি, তোমার যে কীর্তি তাহা অক্ষয় অব্যয়, মানে তুমি যে কাজগুলো করছো তোমার কাজগুলো কিন্তু থেকে যাবে, তোমার কাজের যে আফটার ইফেক্ট সেটা কিন্তু থেকে যাবে। তাহলে আমাদের এটা কোনটা মিলবে, দেখো, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, সেটা মিলবে না। দেখে যেন মনে হয় চিনি উহারি, এটাও হবে না। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, এইটা একটা তুমি ধরতে পারো হওয়ার মতো একটা। আর এখন আমারে লহ করুণা করে, তুমি এখানে দেখো কি বলেছে, তোমার যে কীর্তি তাহা অক্ষয় অব্যয়। তার মানে কি, তোমার কীর্তি কোনটা, তোমার কীর্তি হচ্ছে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, তোমার এই কীর্তিটাকে সে কি অক্ষয় অব্যয় করে রেখে দিবে, ঠিক আছে। তো আসো আমরা সামনের দিকে যাই। এখানে শিক্ষক বলছে যে বাংলাদেশে একটি নান্দনিক স্থাপত্য কর্মের নাম বলো। শিক্ষার্থী বললো যে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনটা। শিক্ষক বলছে এটা স্থপতিকে, তারা বললো আমি জানি না স্যার। শিক্ষক তখন কি বললো, হ্যাঁ তোমরা কিন্তু দেখো একটা সৃষ্টিকে চিনছো কিন্তু তার স্রষ্টাকে কিন্তু চিনছো না। তার মানে দেখো এখানে সোনার তরী কবিতায় কিসের সাথে যুক্ত, লুইয়াই কান কিন্তু তোমার এই আমাদের জাতীয় সংসদের স্থপতি। এই ক্লাসগুলো আমরা অ্যাডমিশন টাইমে করবো ইনশাআল্লাহ ভালো মতো। সো লুইয়াই কান কে হবে বলো, সে কে, কৃষক। তার সৃষ্টিকর্মকে তুমি জানো, তার সোনার ধানকে তুমি চিনো, কিন্তু তাকে তুমি চিনো না, ঠিক আছে। এরপর আসো সামনে। এরপরে সেম আরেকটা প্রশ্ন, যে উদ্দীপকের মর্মার্থ নিচে কোন চরণে প্রকাশ পেয়েছে। দেখো, একখানি ছোট ক্ষেত আমি একেলা, এটা কিন্তু হবে না। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, এটাকে আমরা ধরতে পারি প্রথমে। আমারই সোনার ধানে গিয়েছে বুড়ি, এটাকে আমরা ধরতে পারি। শূন্য নদীর তীরে রহিন পরি। দেখো এইখানে তুমি কিন্তু একটা ডাউট পড়ার মতো একটা জিনিস, ঠিক আছে। ডাউটে পড়লে তুমি কিভাবে সলভ করবা, এখানে আমি তোমাদেরকে বারবার যেটা বলি, মেথড অফ ডিরেকশন, ঠিক আছে। তোমাকে কি আগে বাদ দেওয়া শিখতে হবে, মেথড অফ ডিরেকশন, যে তুমি কোনটাকে বাদ দিবা আর কোনটাকে তুমি নিবা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বোঝাটা। দেখো, একখানি ছোট ক্ষেত আমি একেলা, এটা কিন্তু আমাদের লাগবে না, ঠিক আছে। সেখানে আমরা আগে মেইন জিনিসটা ধরা ট্রাই করব। মানে কি, মানে হচ্ছে কবির সৃষ্টিকর্মকে নিয়ে যাওয়া হবে, বা যে কারো সৃষ্টিকর্ম কি বেঁচে থাকবে, সে কি বেঁচে থাকবে না। তাহলে দেখো, ঠাই নাই ছোট ছোট তরি, এটাও কিন্তু মিল, আসলে সেই তরিতে কিন্তু সব জায়গায় হয় না। আমার সোনার ধানে গিয়েছে ভরি, এটা কিন্তু এটাও কিন্তু ধরা যায়। শূন্য নদীর তীরে রহিনপুরি, এটা কিন্তু হয় না, এটাকে আমরা বাদ দিতে পারলাম। সো আমাদের এখন আছে কোনটা, এই দুইটা। এইটাই মেইন থেকে দেখো, ঠাই নাই ছোট সেতুরি, মানে কি, এই যে আমাদের সময় সময় কিন্তু মানুষকে বা একটা সত্তাকে মনে রাখতে চায় না, তার কর্মকে মনে রাখতে চায়। সো এখানে কি, এটা হচ্ছে অ্যান্সার। আমারই সোনার ধানে গিয়েছে ভরি, এটা কি মিনিং দেয়, যে তোমার শুধুমাত্র সময়, হ্যাঁ, এই আমাদের সময়টা মনে রাখবে কি, সৃষ্টিকর্মকে। তাহলে একটা মজার ব্যাপার হচ্ছে, এই যে দুইটা আমাদের অপশনস আছে, এই দুইটা অপশনস এর অনেক টিচার, এক টিচার এটা অ্যান্সার দিবে, এক টিচার এটা অ্যান্সার দিবে, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু একটা ডাউট পড়বেই। ওকে,
ওকে, সো এই যে কোয়েশ্চেনটা এটা যখন এসেছিল গত 2022 সালে, এটা মিলে আমাদের টাইমেরই মজার ব্যাপার হচ্ছে কি, এই যে 2022 সালে যে কুমিল্লা বোর্ডে, ঠিক আছে, এটা কিন্তু আমার বোর্ডের প্রশ্ন, আমি কিন্তু এটাতে পরীক্ষা দিয়েছিলাম, আমরাও কিন্তু এখানে কি ডাউটে পড়েছিলাম। সো তুমি তোমার সর্বোচ্চ রিজনিংটাকে কাজে লাগিয়ে তুমি একটা অ্যান্সার করবা, ঠিক আছে। তবে তুমি এখানে যদি দেখো যে ঠাই নাই ছোট সে তরি, এটাকে তুমি হচ্ছে এক্স্যাক্টলি ধরতে পারো, অ্যান্সার করতে পারো, বাট এটা কিন্তু ইমিডিয়েট পরের লাইনটাই আমার এই সোনার ধানে গিয়েছে ভরি, সো এখানে তোমার ডাউটটা সৃষ্টি হবে। তুমি তোমার ওই টাইমে রিজনিং করে তোমার যেটা বেটার মনে হবে তুমি সেটাকে অ্যান্সার করবা। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা যখন কোচিং এর সাথে মিলাই, যখন অ্যান্সারটা দেওয়া হয়, মানে বোর্ড পরীক্ষার রেজাল্ট যখন পাই, দেখা যায় যে কি অ্যান্সার দুইটা একটু ধরে মাঝে মাঝে, ঠিক আছে। দেখো, হাসান রাজা তার মর্মী গানের জন্য মানুষের হৃদয়ে বেঁচে আছেন আজও। উদ্দীপকের মর্মী গানকে সোনাতরী কবিতায় কোনটির সাথে তুলনা করা যায়? সেটা কি? মর্মী গানটা সোনার ধান, ঠিক আছে। কবির যে মহান সৃষ্টিকর্ম সেটার সাথে আমরা তুলনা করতে পারি। ওকে, এরপর দেখো এখানে হাসান রাজা তার মর্মী গানের জন্য মানুষের হৃদয়ে বেঁচে আছেন। উদ্দীপক ও সোনাতরী কবিতায় ভাবগত ঐক্যের কারণ কোনটি? দেখো, আমাদের যে কবিতার যে ভাবগত ঐক্য, সেটা কি? সেটা কি কবি তার যে সৃষ্টিকর্ম তার জন্য এখন অমর, হ্যাঁ। আর এখানে যে হাসান রাজা সে মর্মী গানের জন্য অমর, তাহলে এখানে দেখো কি আছে? কর্মফলের মহিমা। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, কর্মফলের মহিমা। ওকে, আচ্ছা, আমাদের শেষ হয়ে গেল। সো আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা হচ্ছে যে এই ক্লাসটা করার আগে আবারও বলছি, তুমি যদি কবিতার ক্লাস না করে বইটা ভালো মতো না পড়ে আসো, তাহলে কিন্তু অনেক ডাউট ক্রিয়েট হতে পারে। বা তুমি যদি ক্লাসগুলো করে আসো বা ভালো মতো প্রিপারেশন নিয়ে এসো, তাহলে কিন্তু তোমার ক্লাসটা করতে খুবই মজা লাগবে। এন্ড ইনশাল্লাহ এখান থেকে কিন্তু তুমি অ্যাটলিস্ট আমার মনে হয় যে 90% কমন পাওয়ার একটা পসিবিলিটিস আছে, ঠিক আছে। সো খুব ভালো মতো পড়ে ফেলবা। আচ্ছা, আর যারা হচ্ছে এইবার এইচএসসি পরীক্ষা দিবা, এইচএসসি 25 ব্যাচ তোমরা যারা আছো, তোমরা অনেকে আছো যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট সহ অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের যে খ ইউনিট আছে বা বি ইউনিট আছে সেখানে পরীক্ষা দিবা। আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে বা তোমরা যদি একটা আমাদের সাথে ভালো মতো প্রস্তুতি নিতে চাও অ্যাডমিশন টাইমে, তোমাদের অ্যাডমিশনের যে কয়েকটা মাস তোমরা যদি চাও যে আমাদের সাথে তোমাদের যাত্রাটা হোক, তাহলে আমাদের কোর্সের ডিটেলস দেখতে পারো। এখানে কিন্তু আমাদের 150 প্লাস ক্লাস নেওয়া হবে, আমাদের এক্সাম থাকবে। আমাদের এই কোর্সে তুমি এনরোল করলে কিন্তু আরো অনেক কিছু সুবিধা পাবা, যেমন আমাদের রিটেন কোর্সটাকে ফ্রি পাবা, আমাদের সেকেন্ড টাইমের কোর্সটা ফ্রি পাবা, আমাদের কিছু ম্যাটেরিয়ালস দিব তোমাদেরকে, পিডিএফ পাঠাবো। ওকে, আমাদের টিচার প্যানেলেও কিন্তু অনেক ভালো ভালো টিচার আছে, তোমরা আসলে আমরা বলবো না সেটা, তোমরা আমাদের চ্যানেলে ক্লাস করলেই বুঝতে পারবা যে আসলে তোমাদের ক্লাসগুলো কারা নিচ্ছে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকো, ইনশাল্লাহ পরবর্তী বিদ্রোহী কবিতা নিয়ে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। এন্ড আমাদের প্রত্যেকটা গদ্য পদ্য নাটক উপন্যাসে এমসিকিউ সলভে আমাদের দেখা হচ্ছে ইনশাল্লাহ। তাছাড়াও এগুলো ছাড়াও আমরা ট্রাই করবো অনুধাবনমূলক প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের জন্য আনার, ঠিক আছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।